শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। একাধিক দাবিতে শরীয়তপুর ও জামালপুরে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ ও রিয়াদ হাসান হৃদয়। শুরুতেই যাব শরীয়তপুর আকাশের কাছে। আকাশ, কি দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা, বিস্তারিত জানাবেন। বাংলাদেশ বিচার বিভাগের অধীনস্থ যারা কর্মচারীরা রয়েছেন তাদের কিন্তু দুই দফা দাবি বাস্তবায়ন ও বৈষম্য দূরীকরণের কারণেই কিন্তু তারা আজকে এই জায়গায় অবস্থান করছে এবং তারা কর্মবিরতি পালন করছে। সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। তারা কিন্তু অবস্থান করছে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে। তারা যে দুটি দাবি উল্লেখ করেছেন সেটি হলো বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করতে হবে, আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণের বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতনভুক্তর আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরিবর্তে সপ্তম থেকে 12তম গ্রেডভুক্ত করা, বিদ্যমান গ্রোথ পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা নিষ্ঠার ভিত্তিতে প্রদানের সুযোগের স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে কিন্তু তারা আজকে এই কর্মবিরতি পালন করে যাচ্ছে। তারা সকাল থেকেই কিন্তু তাদের এই দাবি দাবার বিষয়গুলো তুলে ধরছে। আমরা একজনের সাথে একটু কথা বলবো যিনি কিনা বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি, তার কাছ থেকে আমার কথা নিব। আমরা জানার চেষ্টা করব যে আসলে এই যে কর্মবিরতি, এই কর্মবিরতির মাধ্যমে আপনারা কি ধরনের সাড়া পাচ্ছেন এবং প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনারা কি চাচ্ছেন এবং এই ঘটনা এইটা যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের কঠোর কর্মসূচি নেবেন? ধন্যবাদ আপনাকে। আমরা একযোগে সারা বাংলাদেশে 64 জেলায় আমরা বিচার বিভাগের সহায়ক কর্মচারীরা আমরা একযোগে এই কর্মবিরতি পালন করছি। আমাদের মূল দাবি হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত করত জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে এবং সকল বলক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি 1994 সনে যে পদে চাকরিতে যোগদান করেছিলাম, আমি 31 বছর পরও আজও পর্যন্ত সেই পদে এখনো আছি। আমার কোনো পদোন্নতির কোনো ব্যবস্থা নাই। আমি পদোন্নতি চাই। আমি বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত হতে চাই। ধন্যবাদ। আচ্ছা, যদি আপনাদের এই দাবি না মানা হয় সেক্ষেত্রে কি আপনারা কঠোর কোনো কর্মসূচি দিবেন, কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের যদি আজকের পরে যদি সদাশয় সরকারের কাছ থেকে যদি আমরা কোনো ফলাফল না পাই তাহলে এরপর থেকে আমরা কঠোর কর্মসূচি আমরা কেন্দ্রীয় কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের মাধ্যমে জানিয়ে দেব আমরা কি কর্মসূচি ঘোষণা করব না করব, তবে আমাদের কঠোর কর্মসূচি আসবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে যারা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছে তাদের একজনের কথা। পাশাপাশি এই বিষয়ে আরো বিস্তারিত যাবো জামালপুর প্রতিনিধি হৃদয়ের কাছে। হৃদয়, এই বিষয়ে আপনাদের ওখানে কি ঘটনা ঘটেছে? এবং জি, জামালপুরের এই যে আজকে শুরু হয়েছে, সারা বাংলাদেশের মতো কিন্তু জামালপুরেও আমরা দেখতে পাচ্ছি যে সকাল 9:30 থেকে বাংলাদেশ বিচার বিভাগীয় যে কর্মচারী অ্যাসোসিয়েশন রয়েছে তাদের উদ্যোগে কর্মবিরতি চলছে। আসলে মূলত এই কর্মবিরতিটি কি জন্য আমরা জানবো তাদের কাছ থেকেই। সকাল থেকে এই শুরু হওয়া কর্মবিরতিটি আমরা দেখেছি যে এখানে যারা মূলত এই সরকারি কর্মকর্তা হিসেবে যারা চাকরি করে তারাই কিন্তু আয়োজন করেছে। আমরা একটু জানতে চাইবো যে এই যে আজকে আপনাদের যে কর্মবিরতি দিয়েছেন আসলে আপনাদের দাবিগুলো কি এবং আপনারা কি চাচ্ছেন আজকের এই কর্মবিরতির মাধ্যমে? আপনাকে ধন্যবাদ। আমি এ.কে.এম. সরওয়ারান সিদ্দিকী, বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি। আমাদের দাবি হলো এই বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে 2007 সালে পৃথকীকরণ হইলেও আমরা বিচার বিভাগের অন্তর্ভুক্ত বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত হইতে পারি নাই। সেই জন্য আমাদের দুইটি মৌলিক দাবি নিয়ে আমরা কর্মবিরতি করছি। আজকে সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। আমাদের মৌলিক দাবি হলো বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। সেই সাথে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণের নিয়োগ বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। আমাদের এই কর্মসূচি সমস্ত বাংলাদেশে একই সাথে চলছে, আমাদের 64 ডিস্ট্রিক্ট একই সাথে চলছে। আমরা সরকারকে আমাদের দাবি ধন্যবাদ আপনাদের। একাধিক দাবিতে শরীয়তপুর ও জামালপুরে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ ও রিয়াদ হাসান। ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি বলছেন প্রধান নির্বাচন কমিশনার, জানাবেন। সকাল 10টা থেকেই ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ নির্বাচন নিয়ে কিন্তু ময়মনসিংহের সিটি কর্পোরেশন হলরুমে অর্থাৎ শাহাবুদ্দিন মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেই আলোচনা সভায় 10টার কিছুক্ষণ আগেই উপস্থিত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তিনি কিন্তু ত্রয়োদশ নির্বাচন নিয়ে বলছেন যে বর্তমান সরকার যে রূপরেখা দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি রয়েছে, সেই বিষয়টি তিনি বলছিলেন। অর্থাৎ সরকার যখন চাবে তখনই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু তারা সম্পূর্ণভাবে নিয়েছেন, সেই বিষয়টি তিনি বলছিলেন। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কিনা সেই প্রশ্নের জবাবেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি মনে করেন যে স্থানীয় সংসদ নির্বাচন আগে দিবেন তখন কিন্তু তারা সেইভাবে তারা নির্বাচন কাজ সম্পূর্ণ করবেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। অর্থাৎ 10টার কিছুক্ষণ পরে আমরা দেখেছি তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তারপরেই কিন্তু তাদের যে নির্ধারিত মিটিং সেটি কিন্তু শুরু হয়েছে। এখানে আমরা দেখেছি বিভাগের সকল নির্বাচন কর্মকর্তারা তারা কিন্তু এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন এবং জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যে প্রস্তুতি সেই প্রস্তুতির কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার দিচ্ছেন। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে নির্বাচিত করার বিষয়েও কিন্তু তিনি জানিয়েছেন যে আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে কিন্তু মেয়র নির্বাচন করা হয়েছে, সেই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা সেই প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন সেটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত। অর্থাৎ রাজনৈতিক দল যদি মনে করে আওয়ামী লীগকে আনা উচিত সেই বিষয়ে কিন্তু তারাও ব্যবস্থা নেবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ নির্বাচন কমিশনার বলছেন তাদের যে নির্বাচন নিয়ে তাদের যে সকল ধরনের প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। অর্থাৎ তিনি আরও জানিয়েছেন যে দিনের ভোট রাতে সেটি কিন্তু কখনোই আর এই আগামী নির্বাচনে হবে না, সেই লক্ষ্যে কিন্তু তারা তৎপর রয়েছেন এবং সেই বিষয়ে তারা কঠোরতা দেখাবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ সকল রাজনৈতিক দলের সমন্বয়ে নির্বাচন হবে সেই প্রত্যাশাও কিন্তু তিনি রাখছেন। অর্থাৎ বলা যায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সংসদ নির্বাচনের যে রূপরেখা সেই রূপরেখার বিষয়ে কিন্তু তারা স্পষ্টতর দিক নির্দেশনা দিচ্ছেন কর্মকর্তাদের এবং তারা বলছেন যে যত ধরনের নির্বাচন রয়েছে সেই নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটি কিন্তু তাদের রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রধান নির্বাচন কমিশনের যে মত বিনিময় সভা তা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। দেখছেন দেশ জনপদ লাইভ। মুন্সিগঞ্জের দিঘির পাড়ে সেতুর অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে 3 জেলার প্রায় 1.5 লাখ মানুষকে।
আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, সেতু নির্মাণে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। ইশাদ, আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘির পাড় এই বাজারের যেই নদী রয়েছে, এই নদী দিয়েই কিন্তু আসলে মুন্সিগঞ্জ, শরীয়তপুর এবং চাঁদপুরের 3টি জেলার মানুষ, প্রায় 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু প্রতিদিন এই দিঘির পাড় বাজার সহ রাজধানী এই সড়ক দিয়ে আসলে যাতায়াত করেন। এখানে কিন্তু আসলে একটি নদীতে 100 মিটার একটি সত্যি সেতুর দাবি জানিয়েছেন এখানকার এলাকাবাসী। এখানে কিন্তু ট্রলারে, এইখানে একমাত্র ট্রলারে করেই কিন্তু আসলে তাদের যাতায়াত করতে হয় বলে আমাদের এখানকার যাত্রীরা জানিয়েছেন। আর মোটর সাইকেলে করে কিন্তু তারা দ্বিগুণ ভাড়া করে কিন্তু এই নদীর পাড়ে আসেন এবং সেখান থেকে নদীটা পার হয়ে কিন্তু তারা আসলে দিঘির পাড় সহ জেলার বিভিন্ন জায়গায় তারা পৌঁছায়। তো এখানে আমি একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এখানে আপনাদের কি কি সমস্যা হচ্ছে এই সেতুর অভাবে? এখানে সমস্যা হচ্ছে 3টা জেলায় 11টা ইউনিয়নের লোকজন এই নদীতে চলাচল করে, কিন্তু যদি সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পরে আসা যাওয়ার খুবই একটা ব্যাঘাত হয়ে যায়। রাত্রে একটা লোক যদি অসুস্থ হয়ে যায়, সেই লোকটার ট্রিটমেন্ট করার জন্য ভালো একটা ব্যবস্থা নেওয়া যায় না। শুধু নদীর প্রত্যেকটা, যদি আজকে ব্রিজ থাকতো তাহলে গাড়ি দেওয়া সম্ভব হইতো, রাত 12টা বাজেও একটা রোগী নিয়ে ঢাকাতে পৌঁছানো সম্ভব হইতো। কিন্তু এখন আমাদের এই শহরাঞ্চলের লোক দুর্ভোগের মধ্যে আছে। অতএব মানুষ যেই সমস্যা ভোগ করতে আছে, এটা তো আমাদের এই উপরের থেকে দেখতে আসে না। যদি এটা এরা কার্যকারী করে, শহর এলাকার লোকগুলা সুবিধা পায়। এই সুবিধার জন্য আমরা রিকোয়েস্ট করি অন্ততপক্ষে এই ব্রিজটা হোক। এখানে তো কৃষিকাজ হয়, আপনাদের কৃষিকাজে কি কি সমস্যা হয় এবং ছাত্রছাত্রীদের কিভাবে আসলে ওরা আসে? ছাত্রছাত্রী দেখা গেছে যদি একটু এই ঝড় বৃষ্টি হয়ে যায়, তাইলে নৌকাতুন বন্ধ হয়ে গেলে ছাত্রছাত্রী এবার আসলে ওপার যাইতে পারে না এবং বাড়ি থেকে বের হইতে পারে না। নদীতে যদি নৌকা না থাকে তাহলে ছাত্রছাত্রী স্কুলে কি করে আসবে? আসার জন্য এই জন্য দরকার হলো ব্রিজ। যদি ব্রিজটা আমাদের হয়ে যায় তাহলে লেখাপড়ার জন্য সুবিধা হয় এবং ট্রিটমেন্টের জন্য সুবিধা হয়, বাজারঘাট করার জন্য সুবিধা হয়। একজন চাষি পাট আনবো, গাড়ি দিয়ে বাড়ি থেকে ভরে নিয়ে আসতে পারে এবং এই মানুষ বিভিন্ন ভুষামাল নিয়ে যাইব, গাড়ির পথ থাকলে যে কোনো মুহূর্তে নিতে পারে, সুযোগ সুবিধা হয়। সুযোগ সুবিধার জন্য দরকার হলো আমাদের ব্রিজ। এই ব্রিজটার জন্য আমরা শহরের মানুষগুলো সব অবহেলিতভাবে আছি। ব্রিজটা খুবই প্রয়োজন। যদি আমাদের ব্রিজটা হয়ে যেত তাহলে আমরা শহরের মানুষগুলো অন্ততপক্ষে একটা সুবিধা পাইতাম। ধন্যবাদ আপনাকে। ইশাদ, আপনি যেমনটি শুনছিলেন, এখানকার যাত্রীরা কিন্তু জানিয়েছেন যে তারা রাতের বেলায় কিন্তু তাদের এই ট্রলার বন্ধ থাকে, তাদের কিন্তু চিকিৎসা সহ জরুরি কাজে কিন্তু তারা পৌঁছতে অনেক বেগ পেতে হয়। এবং আমরা এখানকার কর্তৃপক্ষ এলজিডির সাথে কথা বলেছেন, তারা যেটি জানিয়েছেন যে তারা কিন্তু মাটি পরীক্ষা করেছে, তাদের চাহিদা উপরমহলে পাঠাবে বলে আমাদের এখানকার জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি দিঘির পাড় নদীর পাড় থেকে সবশেষ। ইশাদ, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে সেতুর অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ, এবং এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন। সাভারে চামড়া শিল্পনগরের পাশেই অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য কাঁচা চামড়ার আড়ত। এতে বিদেশিদের কাছে যেমন প্রশ্নবিদ্ধ করছে কমপ্লায়েন্স ইস্যুকে, অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, অবৈধ চামড়ার আড়ত বন্ধে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় এবং আমার এই পেছনেই কিন্তু চামড়া শিল্প যেটি নগরী, সেই নগরী কিন্তু পেছনে অবস্থিত এবং এই সড়কটি দিয়েই কিন্তু চামড়া শিল্প নগরীতে যারা বিদেশি বায়ার রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত এখানে আসেন এবং এইখানে কিন্তু এর পাশেই কিন্তু গড়ে উঠেছে এরকম অসংখ্য চামড়ার আড়ত। এই সমস্ত আড়তগুলো কিন্তু কোনো ধরনের নিয়ম নীতি বা কোনো ধরনের পরিবেশের ছাড়পত্র ছাড়াই কিন্তু এরা এদের কার্যক্রমগুলো অব্যাহত রেখেছেন। এগুলো কিন্তু
বছরের পর বছর ধরে চলে আসছে। তবে এইসব চামড়ার আড়তের বিষয়ে কিন্তু যারা এই যে ট্যানারি শিল্পের যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন সময় মন্ত্রণালয়কে অবহিত করেছেন যে এই সমস্ত আড়তগুলোকে যেন এখান থেকে অতি দ্রুত সরিয়ে নেওয়া হয়। এগুলোর কারণে যেহেতু একদিকে যেমন এই পুরো নগরীটাই চামড়া শিল্প নগরীটাই যেহেতু বিদেশিদের কাছে কমপ্লায়েন্স ইস্যুতে প্রশ্নবিদ্ধ হচ্ছেন, অন্যদিকে কিন্তু এইসব চামড়ার আড়তের কারণে কিন্তু পরিবেশও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং এই যখন এখানে কাঁচা চামড়াগুলো আসে এই রাস্তাগুলো কিন্তু তখন কিন্তু রক্ত যেমন এখানে লেগে থাকে এবং এখানে কিন্তু পুরো এলাকাটা কিন্তু দূষিত হয়ে যায়। এবং সেই কারণে কিন্তু এখানে দীর্ঘদিনের একটি দাবি ছিল যে এই যে অবৈধভাবে যে সমস্ত আড়তগুলো গড়ে উঠেছে এই আড়তগুলোকে যেন অতি সত্বর যেন এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে সেটি কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখিনি। মন্ত্রণালয় থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে, মন্ত্রণালয়কে অবহিত করেছে ট্যানারি শিল্প মালিকরা, মন্ত্রণালয় থেকে বলেছে যে এগুলোকে যেন অতি সত্বর এগুলোকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু সেই বিষয়টি কিন্তু বাস্তবায়ন এখনো এখানে ঘটেনি। এর পাশে যে সমস্ত যেহেতু একটি শিল্পাঞ্চল, এর পাশেই গার্মেন্টস শিল্প রয়েছে, সেখানে কিন্তু এইখানকার যে দূষিত বর্জ্যের যে দূষিত গন্ধ সেটি কিন্তু গার্মেন্টস শিল্পে যাচ্ছে। শিল্প মালিকরা যেটি বলছে যে এদের কারণে কিন্তু তাদের যে বায়ার রয়েছে তারাও কিন্তু এখান থেকে ব্যবসার জন্য এখানে স্বাচ্ছন্দ্যে আসতে পারছে না, তাদের ব্যবসাও কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন। এখানে যেহেতু শ্রমিকরা প্রতিনিয়ত এই সড়কগুলো ব্যবহার করেন, এখানে কিন্তু শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে না, তারাও কিন্তু দুর্ভোগ পোয়াচ্ছেন। এইসব বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সাভার উপজেলা প্রশাসনের সাথে। তারা যেটি বলছেন যে অবৈধভাবে এমনি যেহেতু এই চামড়া শিল্পটি দিনকে দিন এটির যে নাজুক অবস্থা সেখান থেকে ঘুরে আসার জন্য এবং এই যে অবৈধভাবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এই শুধুমাত্র এই চামড়া শিল্প নগরীর সামনে হরিণদরা এলাকাতে 65টির অধিক কিন্তু এখনই রয়েছে যে সমস্ত অবৈধ চামড়ার আড়ত, এবং এটি কিন্তু ক্রমশই কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন করে কিন্তু আরো শেড এই সড়কের পাশে তৈরি করা হচ্ছে এবং এইসব শেডে কিন্তু এই যে যেহেতু ঈদ আসছে সামনে, সেই ঈদের যেই কাঁচা চামড়ার মজুদের বিষয়টি কিন্তু এই সড়কের উপরে হবে। এতে করে দুর্ভোগ কিন্তু এই অঞ্চলের মানুষের আরো বাড়বে। তাই উপজেলা প্রশাসন বলছে যে যারা এই দুর্ভোগ সৃষ্টি করছে এবং অবৈধভাবে যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু উপজেলা প্রশাসন অতি শীঘ্রই অভিযান চালাবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। সাভারে অবৈধভাবে গড়ে উঠছে অসংখ্য কাঁচা চামড়ার আড়ত এবং সৃষ্টি হচ্ছে নানা সমস্যা। এ ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী দেওয়ান ইমন। দেখছেন দেশ জনপদ লাইভ। 5 বছর পেরিয়ে গেলেও চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়নি পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প। এদিকে শুধুমাত্র সীমানা প্রাচীর নির্মাণ করেই আবারও অর্থের জন্য প্রকল্প পাঠিয়েছে গণপূর্ত কার্যালয়। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কবে নাগাদ শেষ হবে পর্যটন কেন্দ্র নির্মাণ কাজ এবং কর্তৃপক্ষই বা কি বলছে, সব মিলিয়ে জানাবেন। ইসরাত, আপনি জানেন চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী। এই আমের রাজধানীতে কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন পর্যটকরা আছে, আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জে আম শুরু হবে। একটি মাত্র পর্যটন কেন্দ্র রয়েছে চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদে, এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের আর্থিক মান উন্নয়ন এবং কর্মসংস্থানের লক্ষ্যে কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জে যে দিয়ার অঞ্চল আছে, দ্বিতীয় মহানন্দা সেতু, এই মহানন্দা সেতুর একেবারে উপকণ্ঠে 2017 সালে একটি পর্যটন কেন্দ্র নির্মাণ করার উদ্যোগ নেয় সরকার। সে প্রথমে কিন্তু বরাদ্দ দেওয়া হচ্ছিল প্রায় 44 কোটি 38 লক্ষ টাকা। এরপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কি শুধুমাত্র সীমানা প্রাচীর নির্মাণ এবং বালি ভরাট করে সেই অর্থ শেষ হয়ে গেছে বলে আমাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এর ফলে কিন্তু বর্তমানে স্থবির রয়েছে, একেবারে কাজ কাম বন্ধ হয়ে গেছে, শুনছেন নীরবতা। এখানে মানুষজন কিন্তু আসছেন, তারাও কিন্তু খোঁজ খবর রাখছেন যত দ্রুত সম্ভব এই পর্যটন কেন্দ্রটি নির্মাণ হলে কিন্তু এই এলাকার যেমন জীবনমান উন্নয়ন ঘটবে, তেমনি কিন্তু এলাকার যুবকদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশি বিদেশি পর্যটকরা কিন্তু এখানে এসে তারা কিন্তু থাকতে পারবে। আমার সঙ্গে কথা হচ্ছিল
কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জ গণপূর্তর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন সময় মতো যে অর্থ বরাদ্দ না পাওয়ার কারণে কিন্তু কাজ থমকে আছে। তবে সম্প্রতি সময়ে প্রায় 25 থেকে 30 কোটি টাকা সংশ্লিষ্ট দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সে অর্থ যদি ছাড় হয় সেক্ষেত্রে তারা কিন্তু আবার কাজ শুরু করতে পারবে। আমি কিন্তু স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে এই পর্যটন কেন্দ্রটি নির্মাণের জন্য বারবার কিন্তু স্থানীয়রা তাগাদা দিল, কিন্তু এখন পর্যন্ত যে বিল্ডিং বা অবকাঠামো যে নির্মাণ, সে নির্মাণ এখনো পর্যন্ত শুরু করতে পারেনি। আপনাকে ইসরাত একটু যদি আমি জানাতে চাই যে এই পর্যটন কেন্দ্রে কিন্তু বহুতল ভবন এবং সুইমিং পুল এবং পর্যটন ক্ষেত্রে যে যে সুযোগ সুবিধা থাকা দরকার সেই সব সুযোগ সুবিধাই কিন্তু, আধুনিক সুযোগ সুবিধাই কিন্তু এখানে হওয়ার কথা রয়েছে। কিন্তু যেহেতু কাজ শুরু হচ্ছে না এবং দেরি হচ্ছে, এ নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা আমাদের কাছে ক্ষোভ জানিয়েছেন। সম্প্রতি সময়ে কিন্তু যারা গণপূর্তের যারা প্রকৌশলী আছে তারাও কিন্তু এখানে আসছেন, তারা কিন্তু প্রদর্শন করছে, তারাও কিন্তু বিষয়টি নিয়ে খোঁজ খবর রাখছেন। তারা কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদবির করছেন যেন দ্রুত সময়ের মধ্যে অর্থটা ছাড় হলে তারা কিন্তু কাজ করতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। স্থানীয়রা বলছে দ্রুত সময়ের মধ্যে পর্যটন কেন্দ্রটি নির্মাণ হলে কিন্তু এই এলাকার যেমন জীবন মানের উন্নয়ন ঘটবে, তেমনই কিন্তু আর্থিক সামাজিক উন্নয়ন সবভাবেই কিন্তু এই স্থানীয় লোকজন লাভবান হবে। যে ইসরাত, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের পর্যটন কেন্দ্র নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। 5 বছরেও চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়নি পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তারিক রহমান। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। হতাশ হয়ে পড়েছেন জেলার লক্ষাধিক জেলে। চাহিদা অনুযায়ী মাছ ঘাটগুলোতে ইলিশের আমদানি না থাকায় দামও চড়া। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, দীর্ঘদিন বন্ধ থাকার পর মাছ ধরা শুরু হলেও কেন মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, জানাবেন। ইশরাক, আপনি জানেন যে চাঁদপুরের পদ্মা মেঘনায় কিন্তু দীর্ঘ 2 মাস জাটকা সংরক্ষণের জন্য মাছ ধরা বন্ধ ছিল। গত বুধবার মধ্যরাত থেকে কিন্তু মাছ ধরা শুরু হয়েছে, কিন্তু জেলেরা বুক ভরা আশা নিয়ে নদীতে নামলেও তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। আমি সকালে কয়েকটি জেলে পাড়া ঘুরে দেখেছি এবং জেলেদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা এই যে জাটকা সংরক্ষণ অভিযানের সময় দীর্ঘ 2 মাস কিন্তু তারা বেকার সময় কাটিয়েছেন এবং তারা কিন্তু জাল এবং নৌকা মেরামত করেছেন। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে, ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা জাল এবং নৌকা মেরামত করে নদীতে নেমেছেন। তো তারা আশা করেছিলেন নদীতে নামার পর তাদের জালে কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং সেই ইলিশ বিক্রি করে তারা ধার দেনা পরিশোধ করবেন, কিন্তু তারা সেই আশা, তাদের আশার আলো এখনো দেখেনি। তারা দিনে রাতে জাল ফেলছেন কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। এক একটি ফিশিং বোট এবং জেলের যে নৌকা, এতে এক একটি নৌকায় 8 জন করে জেলে, 10 জন করে জেলে থাকেন। তারা এক একবার নদীতে নামলে তাদের 3 থেকে 4 হাজার টাকা জ্বালানি খরচ হয়, কিন্তু তারা যে পরিমাণ মাছ পাচ্ছেন, অর্থাৎ এই পরিমাণ মাছ আড়তে এনে বিক্রি করার পর 4,000 5,000 টাকা বিক্রি তাদের কিন্তু পোষাচ্ছে না। আজকে চাঁদপুর ঘাটে কিন্তু পর্যাপ্ত ইলিশ নেই। এই ঘাটে কিন্তু আপনি জানেন যে দেশের বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র হচ্ছে চাঁদপুর মাছঘাট। এই চাঁদপুর মাছঘাটে কিন্তু পর্যাপ্ত ইলিশ নেই, অর্থাৎ এই ঘাটে প্রতিদিন 100 থেকে 200 মণ ইলিশের চাহিদা রয়েছে, সেখানে মাত্র 1 থেকে 2 মণ ইলিশ ঘাটে আসছে। আজকে কিন্তু ইলিশের দাম অনেক চড়ায়। 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 3,000 টাকায়, আর যেটি 700 থেকে 100 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকা, আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা। তো আমি এখানে যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে দীর্ঘ 2 মাস তাদের আড়তগুলো বন্ধ ছিল, তারা লোকসানের মুখে পড়েছেন। এই যে চাঁদপুর মাছঘাট, এখানে কিন্তু প্রায়
5 শতাধিক শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে এই ঘাটটিকে ঘিরে, কিন্তু এখন এই ঘাটে মাছ না আসায় শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন এবং এই আড়তগুলো কিন্তু এখন মাছ শূন্যই বলা যায়। তো তারা আশা করছেন আগামী দিনে যদি নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া যায়, তবে এই বিষয়ে ইলিশ না পাওয়ার বিষয়ে আমি চাঁদপুর নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন এখন এই যে ইলিশের লিঙ্ক সিজন, অর্থাৎ এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস শেষে কিন্তু ইলিশ নদীতে আসবে, অর্থাৎ ভাদ্র এবং আশ্বিন মাসে কিন্তু নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে এবং নদীতে ইলিশ পাওয়া গেলেই কিন্তু ঘাটে ইলিশ আসবে, ইলিশ আসলে কিন্তু দাম অনেকাংশেই কমে আসবে। তো এই ছিল ইশরাক, চাঁদপুর থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। কুয়েটে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ক্লাস বর্জন করাচ্ছেন শিক্ষকরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, শিক্ষকদের ক্লাস বর্জনের সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 18 ফেব্রুয়ারি কিন্তু শিক্ষার্থীদের হাতেই লাঞ্ছিত হয়েছে কুয়েটের সাবেক উপাচার্য সহ বেশ কয়েকজন শিক্ষক, এবং এই শিক্ষার্থীদের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিতেই কিন্তু ক্লাস বর্জনের কর্মসূচি দিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। যার ফলশ্রুতিতে গত 4 মে কিন্তু কুয়েটে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হলেও ক্লাসে করে নেয় কিন্তু যায়নি শিক্ষকরা, যার কারণে কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো কুয়েটে ক্লাস বর্জন অব্যাহত আছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে কুয়েটের যে শিক্ষক সমিতি আছে, শিক্ষক সমিতির একটি সাধারণ সভা এখন অনুষ্ঠিত হচ্ছে। এই সাধারণ সভা থেকে কিন্তু পরবর্তী নির্দেশনা আসবে আসলে আন্দোলনে তারা কোন দিকে মোড় দিচ্ছে। এদিকে কুয়েটের যে অন্তর্বর্তীকালীন উপাচার্য যোগদান করেছে প্রফেসর ডক্টর হযরত আলী, উনি কিন্তু গত শুক্র এবং শনিবার কয়েক দফা কিন্তু বৈঠক করেছে এবং গত রবিবারও কিন্তু সকালে শিক্ষক সমিতির সাথে বৈঠক করেছে। তবে কোনো সমাধান কিন্তু আসলে হয়নি যে আসলে কবে নাগাদ কুয়েট ক্যাম্পাসে পুনরায় স্বস্তি ফিরে আসবে। এবং আজ সকালে কিন্তু কুয়েটের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে কুয়েটের যে সেন্ট্রাল অডিটোরিয়াম আছে, এই অডিটোরিয়ামে কিন্তু কুয়েটের যে অন্তর্বর্তীকালীন উপাচার্য, বিএসডব্লিউ রেজিস্ট্রার সহ বেশ কয়েকজন সকল শিক্ষার্থীদের সাথে একটি মত বিনিময় সভা করছে এবং এটা কিন্তু এখনো চলছে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে আসলে কিভাবে কুয়েটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে চায় সে বিষয়ে মতামত দিচ্ছে। এটা ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। কুয়েটে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। গোপাল ভোগ ও গোবিন্দ ভোগ আমপাড়ার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হচ্ছে আমপাড়া উৎসব। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আমপাড়া উৎসব শুরু হয়েছে কিনা আর বাগান মালিকদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন জানাবেন? ইশরাত, আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার আম সবার আগে পাকে, যে কারণে সাতক্ষীরা জেলা প্রশাসন যে আম ক্যালেন্ডার প্রকাশ করেছেন সেই আম ক্যালেন্ডার অনুযায়ী আজকে হচ্ছে 5 মে, সেই ঐতিহাসিক এবং শুভ মাহেন্দ্রক্ষণ, যেখানে আজকে আমপাড়া উদ্বোধনের যে ঘোষণা, সেই ঘোষণা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তিনি দিচ্ছেন এবং আমি সরাসরি উনাকে যুক্ত করছি। আপনি দেখতে পাচ্ছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এই আমপাড়া মৌসুমে যে উদ্বোধন, সেই উদ্বোধন করছেন। কারণ সাতক্ষীরার আম কিন্তু আসলে যা বিখ্যাত, বিশেষ করে বাংলাদেশের অনন্য আম, যেটা সারা পৃথিবীতে রপ্তানি হয়। তা আমরা উদ্যোগ নিয়েছি যে সাতক্ষীরার আম যেন যথাযথভাবে চাষ করা হয়, যথাযথ সংরক্ষণ করা হয় এবং যথাযথভাবে আপনার বাজারজাত করা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমিক্যাল মিশ্রণের এতদিন তো অভিযান ছিল, এখন থেকে এই তদারকিটা থাকবে।
আমরা পুরো সাতক্ষীরাতে সারা সাতক্ষীরা জেলাতে আম হয় এবং আমাদের নির্দেশনা হচ্ছে যে আমরা এখানে মোবাইল কোড অব্যাহত রাখবো যাতে কোনো ক্রমেই কোনো আমে কেমিক্যাল বা বিষ মিশ্রিত না করা হয়। আমরা এই অভিযান আমাদের সারা সাতক্ষীরা জেলায় অব্যাহত থাকবে। এখানে কৃষি বিভাগ, আমাদের প্রশাসন পক্ষ থেকে, পুলিশ বিভাগ, সবার পক্ষ থেকে আমরা সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং এটা অব্যাহত থাকবে। আম বাজার তৈরি করা যায় কিনা, যেহেতু আমাদের আম বাজার একটাই, এখানে ব্যবসায়ীরা যারা আছেন তাদের দাবি যে বিভিন্ন সময় সিন্ডিকেটের কারণে তারা আসলে লসের সম্মুখীন হয়, এই বিষয়ে কোনো না, আমরা অলরেডি মিটিং করেছি যে এখানে ব্যবসায়ীদের দাবি হচ্ছে যে আমাদের বড় বাজারে যেখানে মূল আমের আড়ত, আমরা এটাকে একটু ডিসেন্ট্রালাইজ করে আমরা আরো কয়েকটা মানে হোলসেল মার্কেট আমরা যেন করতে পারি, সেই উদ্যোগ আমরা খুব দ্রুতই গ্রহণ করব। সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, আচ্ছা, ফিংরি যদি আপনারা চান, আমরা কৃষি অফিসার আছেন তাদের সাথে কথা বলে আমরা এরকম করে করতে পারি যে প্রত্যেকটা উপজেলায় বা এরকম এক একটা যদি আপনারা যদি কৃষকরা রাজি থাকেন, আমরা এক একটা যেখানে বেশি আমের ফলন হচ্ছে সেখানে আমরা একটা করে আমরা হোলসেল মার্কেট আমরা করব। আপনি আজকে জিআই পণ্যের কথা বললেন, আপনি জানেন যে 2013-14 সালে আপনার জেলা প্রশাসনের হাত ধরেই রপ্তানিটি, বাংলাদেশের আম রপ্তানির যে ক্ষেত্র বাজারটি শুরু হয় আপনার জেলা প্রশাসনের হাত ধরেই ইউকেতে হলমার্কে চলে যায়। আমরা আশা রাখছি যে আপনার হাত ধরে এবার ইউএসএ সহ ইউএই মার্কেটটি আমরা পাবো, এটা আশা রাখছি। এ ব্যাপারে কি বলবেন? না, অবশ্যই আমাদের প্রায় 600 বা 700 কোটি টাকার মতো আমার কিন্তু আমের টার্গেট আছে এবং আমরা যদি আমাদের সারা পৃথিবীতে রপ্তানি হয়, এটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আমাদের বৈদেশিক মুদ্রা আয় হবে। আমরা এই সাতক্ষীরা হিমসাগর আমকে আমরা জিআই পণ্য হিসেবে দেখতে চাই এবং তার জন্য যা করণীয় আমরা করব এবং বিশ্ববাজারে আমকে রপ্তানি করতে যা যা করণীয় আমাদের প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ইশরাত, আমরা শুনছিলাম যে সাতক্ষীরার আমের যে বাজার, সেই বাজার নিয়ে আমরা কথা শুনছিলাম। এটি সাতক্ষীরার হিমসাগরকে জিআই পণ্যের জন্য যে কাজটি করা দরকার সাতক্ষীরা জেলা প্রশাসক সেটি করবেন বলে সাংবাদিকদেরকে এতক্ষণ জানালেন। আপনি দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরার সেই বিখ্যাত যে গোপালভোগ, গোবিন্দভোগ, এটিও কিন্তু বিদেশে রপ্তানি হয়ে থাকে, একই সাথে হিমসাগরটিও হয়ে থাকে। আর সাতক্ষীরার আমের মূল বিষয়টি হচ্ছে যে সাতক্ষীরার কৃষক আম চাষিরাই হচ্ছে রিজেন্ট এগ্রো অ্যাওয়ার্ড পেয়েছে এবং নিরাপদ আমের নিশ্চয়তাটি সারা বিশ্বে নিশ্চিত করেছে। এই ছিল সাতক্ষীরার আমপাড়া উদ্বোধনী অনুষ্ঠানের যে আয়োজন, তার সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরায় আমপাড়া উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।